আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে 24 আওয়ার্স স্কুল বাই খালিদ চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের পর্বে আমরা প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 এর ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। আর প্রথমে আমরা ভগ্নাংশ কাকে বলে এবং সাধারণ ভগ্নাংশ কাকে বলে আমরা জানার চেষ্টা করব। ভগ্নাংশ কাকে বলে আমরা জেনে নেই। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো, কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা কি লিখেছি? কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা, অর্থাৎ কোনো বস্তু যে কোনো ধরনের বস্তু হতে পারে বা পরিমাপের যে কোনো জিনিস হতে পারে, পরিমাপ করার মতো যে কোনো জিনিস হতে পারে, সেই জিনিসের বা বস্তুর অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। এখানে আমরা একটি দাগ টেনে নিলাম অথবা একটি রেখা নিলাম, ঠিক আছে? রেখা নিয়ে নিলাম। এই রেখার সম্পূর্ণ রেখাটিকে কি বলে? একটি অংশ বলে। এক সম্পূর্ণ রেখাটির একটি অংশ নির্দেশ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? দেখো, এই রেখাটিকে আমরা অর্ধেক অংশে বিভক্ত করলাম। কতটুকু অংশে? অর্ধেক অংশে। তাহলে অর্ধেক অংশে যদি আমরা এই রেখাটিকে বিভক্ত করি, কয়টি অংশে বিভক্ত করলাম? এক, দুই, দুইটি অংশে ভাগ করলাম। তাহলে ভাগ করার কারণে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দুইটি অংশে যেহেতু ভাগ করেছি সেজন্য আমরা দুই সংখ্যাটি লিখে ফেললাম। এরপর আমরা লক্ষ্য করব, দেখো এই অংশে কতটুকু আছে, এই অংশটুকু কতটুকু, এই সম্পূর্ণ বস্তুটির এই অংশ কতটুকু। এখানে এক অংশ, এখানে এক অংশ। তাহলে কয়টি অংশে ভাগ করেছি? দুইটি অংশে ভাগ করেছি। তাহলে দুইয়ের কত হবে? এই অংশটা হবে এক, দুইয়ের এক ভাগ। আবার এই অংশটাও কিন্তু ওই রকমই হবে, যেহেতু দুইটি অংশে ভাগ করেছি আমরা দুই নিচে লিখে দিব। এরপর কি করব? উপরে আমার একটি অংশ চিহ্নিত করছি, একটি অংশকে আমরা নির্দেশ করছি, তাহলে আমরা এক লিখে দিব। এভাবে কিন্তু আমরা একটি বস্তুকে বিভক্ত করে অর্থাৎ ভাগ করে আমরা কিন্তু একটি অংশকে নির্দেশ করতে পারি। এরপর তোমরা লক্ষ্য করো, আমরা যদি আরেকটি দাগ টেনে নেই, অর্থাৎ একটি রেখা টেনে নিলাম। এই রেখাটিকে আমরা চারটি অংশে ভাগ করব। এক, দুই, তিন, এই চার, ঠিক আছে? আমরা চারটি অংশে ভাগ করে নিলাম। আমরা কিন্তু প্রথমে একটি রেখা নিয়েছিলাম, এই রেখাটিকে আমরা চারটি অংশে ভাগ করে দিলাম। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো কয়টি অংশে ভাগ করেছি? চারটি অংশে। চারটি ভাগের তিনটি অংশকে আমরা কি করব? রং করে দিব। এভাবে আমরা রং করে দিব। আমরা একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই। এখন বলা হলো, তুমি কয়টি অংশকে রং করেছ? আমরা কিন্তু সম্পূর্ণ রেখাটিকে চারটি খণ্ডে বিভক্ত করেছি। যেহেতু এখানে চারটি খণ্ডে বিভক্ত করেছি, সেজন্য আমরা চার সংখ্যাটি নিচে লিখে দিব। আর কয়টি অংশ রং করেছি? এক, দুই, তিন, আমরা তিন অংশ উপরে লিখে দিব। তাহলে কিন্তু আমরা চারের তিন ভাগ রং করেছি, সেটা কিন্তু আমরা বোঝাতে পারছি। এরপর কত অংশ বাকি আছে, কত অংশ রং করা থেকে বাকি আছে, সেটা আমরা এখানে লিখি। দেখো, এখানে আমরা কিন্তু চারটি খণ্ডে বিভক্ত করেছি, আমরা চার নিচে লিখে দিব। রং করা বাকি আছে কত অংশ? এক অংশ। এক অংশ আমরা এখানে লিখব। আমরা কিন্তু একটি রেখাকে চারটি খণ্ড করেছি, চারটি খণ্ড থেকে তিনটি খণ্ড রং করেছি, সেজন্য চারের তিন ভাগ রং করেছি, সেটা লিখলাম। আর এক ভাগ রং করি নাই, সেজন্য আমরা চারের এক ভাগ এখানে লিখলাম, এভাবে লিখলাম। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো,
যে কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করছে। এই অংশটাই হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা আরেকটু লক্ষ্য করো, দেখো আমরা তো বস্তু নিয়ে অংশগুলো নির্দেশ করলাম, আমরা পরিমাপের অংশ নির্দেশ করতে চাইলে কিভাবে করব? এখানে 1 কেজি চাল, 1 কেজি চালের 4 ভাগের 3 ভাগ, এটা বোঝানোর জন্য যেভাবে আমরা সংখ্যাটাকে লিখব সেটা হচ্ছে পরিমাপের ক্ষেত্রে ভগ্নাংশ। এছাড়াও 1 কেজি ডাল, 1 কেজি ডালের 3 ভাগের 1 ভাগ কত হয় সেটা বোঝানোর জন্য যে সংখ্যা নির্দেশ করা হয় সেটা হচ্ছে পরিমাপের অংশ। এভাবে কিন্তু আমরা পরিমাপের অংশ নির্দেশ করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু 2 এর 1, 4 এর 3, 4 এর 1 এগুলো কিন্তু ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। আমরা কিন্তু ভগ্নাংশ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করলাম। ভগ্নাংশ মূলত 2 প্রকার। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, অন্যটি হলো দশমিক ভগ্নাংশ। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো দশমিক ভগ্নাংশ আমরা যদি এখানে লিখি 1.5 অথবা 3.67, এখানে যে আমরা লিখলাম 1.5, 3.67, এগুলো কিন্তু ভগ্নাংশ। এগুলো কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। এগুলো কিন্তু ভগ্নাংশ। 2 এর 1 ভাগ, 4 এর 3 ভাগ, 4 এর 1 ভাগ, এভাবে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। 5 এর 3 ভাগ, এভাবে কিন্তু আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারি। এগুলো কি ভগ্নাংশ? এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের মধ্যে 2টি অংশ থাকবে, একটা হচ্ছে উপরের অংশ আর একটা হচ্ছে নিচের অংশ। মাঝখানে যে দাগ দেওয়া আছে সেই দাগ দিয়ে এখানে ভাগ বোঝানো হয়েছে। তাহলে উপরের অংশটাকে কি বলে? উপরের অংশটাকে বলে লব। উপরের অংশটাকে কি বলে? লব। আর নিচের অংশটাকে কি বলে? হর বলে। প্রতিটা সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে উপরে থাকবে লব, নিচে থাকবে হর। এভাবেই কিন্তু প্রতিটি ভগ্নাংশকে প্রকাশ করা হয়েছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো লব ও হর নিয়ে গঠিত ভগ্নাংশই হলো সাধারণ ভগ্নাংশ। শর্ত হলো ভগ্নাংশের মধ্যে লব থাকতে হবে, হর থাকতে হবে। আমরা যদি এভাবে বলি, দেখো 5, এখানে হচ্ছে 7, 7 এর 5 ভাগ, অথবা 3, এখানে হচ্ছে 4, 4 এর 3 ভাগ, এগুলো কিন্তু সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি লব ও হরের মাধ্যমে যে ভগ্নাংশ প্রকাশ করা হয় সেটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের মাধ্যমে যে ভগ্নাংশ প্রকাশ করা হয় সেটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ প্রধানত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং 3 মিশ্র ভগ্নাংশ। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশ থেকেই অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে পারি। এই দুটির মধ্যে অনেক মিল রয়েছে। তাহলে চলো আমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা আমরা জেনে নেই। এখানে দেখো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এখানে যদি আমরা লিখি 3 এর 2, লিখি 10 এর 7, এছাড়াও 9 এর 4, এখানে যে আমরা ভগ্নাংশগুলো লিখলাম সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লব ছোট, প্রতি ক্ষেত্রেই এখানে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ভগ্নাংশের লব হর থেকে ছোট, হর থেকে ছোট কি হবে? লব ছোট হবে। এখানেও লক্ষ্য করো, দেখো হরের চেয়ে লব ছোট, হরের চেয়ে লব ছোট। যে ভগ্নাংশে লব সবসময় ছোট হবে
হর বড় হবে সেই ভগ্নাংশটিকেই প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটাই হবে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের বিপরীত যেটা সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে প্রকৃত ভগ্নাংশে কি ছিল? লব ছোট ছিল আর হর বড় ছিল। আর এখানে অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হবে। আমরা যদি এভাবে লিখি 3 2 2-এর 3 ভাগ। এছাড়াও আমরা যদি লিখি 7-এর 10 ভাগ, তাহলে এখানে লক্ষ্য করো, দেখো লব কিন্তু বড়, হর ছোট। লব বড়, হর ছোট, তাহলে লব হচ্ছে হর থেকে বড়। আর প্রকৃত ভগ্নাংশে ছিল হর থেকে লব ছোট। এখানে লবকে কেন্দ্র করেই কিন্তু প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়েছে। প্রকৃত ভগ্নাংশে লব ছোট আর অপ্রকৃত ভগ্নাংশে লব বড়। করো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ কেমন ছিল? লব ছোট থাকবে, হর বড় থাকবে। এ ধরনের একটি ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে পাশাপাশি থাকবে, অর্থাৎ যুক্ত থাকবে। যুক্ত থেকে বা পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি হবে সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এভাবে যে কোনো সংখ্যা হতে পারে। আর একটি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেখানে লব ছোট থাকবে, হর বড় থাকবে। আমরা এখানে লিখতে পারি 1/3 এটি একটি মিশ্র ভগ্নাংশ। 1/3 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এছাড়াও আমরা লিখলাম 3/5 এটিও একটি মিশ্র ভগ্নাংশ। আরেকটি লিখি 7/2 এটিও কিন্তু মিশ্র ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি বুঝলাম? একটি পূর্ণ সংখ্যা থাকবে আর পাশে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাহলেই কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ তৈরি হবে। মিশ্র ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশের সাথে সম্পর্কযুক্ত। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাতে পারি, আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারি। আজকের পাঠে আমরা অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ আমরা লিখলাম 7/10, এছাড়াও লিখলাম 5/8। অপ্রকৃত ভগ্নাংশ 7/10, 5/8 এই ভগ্নাংশগুলোকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আবার মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এখানে কত আছে? 7/10। 7 দিয়ে আমরা 10কে ভাগ করব। 7 দিয়ে 10কে ভাগ করলে কতবার যায়? একবার যায়। 7 7। এখন 10 থেকে 7 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। এখানে ভাগফল হলো 1, ভাগশেষ হলো 3। ভাগফলটা কি হবে? পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে হবে। হর একই সংখ্যা থাকবে। এভাবে লিখে আমরা হর কি ছিল? এখানে হর ছিল 7। হর কিন্তু একই সংখ্যা থাকবে। হর যেহেতু 7 ছিল 7ই থাকবে। এখন ভাগশেষটি আমরা 7-এর উপরে লিখে দিব। এই তো 1/7/3। আমরা কিন্তু এটা থেকে মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করে ফেললাম। তাহলে চলো আমরা প্রাথমিক গণিত বইয়ের 49 পৃষ্ঠায় একটু লক্ষ্য করি। এখানে তোমরা একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি? আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেখিয়েছি। এখন আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব।
এখন আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে 2/4 এখানে রাফি বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি। প্রাপ্ত সংখ্যাটিতে লব হিসাবে বসাই, হর একই থাকবে। এখানে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হবে আর লবকে ওই গুণফলের সাথে যোগ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, দেখো 4 দুগুণে 8, হরের সাথে আমরা পূর্ণ সংখ্যার গুণ করব, 4 দুগুণে 8 আর লব যোগ করব, 8 আর 1 কত হয়? 9 হয়। তাহলে 9 সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। আর এই 9 সংখ্যাটি লবের স্থানে বসবে, আর নিচে যেহেতু হরে যেহেতু 4 আছে, সেই 4 সংখ্যাটি কিন্তু এখানে বসবে। হর কিন্তু একই থাকবে, আমরা হরের জায়গায় 4 লিখে দিলাম। আর লব কত হলো? 9 হলো। এই 9 সংখ্যাটি এখানে লিখে দিতে হবে। কোথায় লিখতে হবে? লবের স্থানে, এখানে 9 লিখতে হবে। এখানে তুলি বলছে চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। দেখো 2/4 এখানে 2 এর সাথে 4 গুণ করতে হয়। কয়টি 4 আছে? 2টি 4 আছে, সাথে 1 যোগ করতে হবে। তাহলে 2টি 4 যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, এই 4টি নিয়ে একটি অংশ, আবার এই 4টি নিয়ে একটি অংশ, তাহলে 2টি 4। এরপর আরেকটি অংশ এখানে আলাদা দেওয়া আছে। তাহলে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8, আরেকটি হলো 9। এখানে রং করে দেখানো হয়েছে। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, দেখো এখানে একটি কাজ দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 1 নম্বরে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 1/3 এটা আমরা কিভাবে করব? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব। পূর্ণ সংখ্যা এখানে কি আছে? 1 আছে, 1 সংখ্যাটা এখানে লিখে দিলাম। হর কত আছে? 3 আছে, এখানে 3-এর সাথে পূর্ণ সংখ্যার গুণ হবে, যোগ 2 হবে, লব যোগ হয়ে আসবে। আর নিচে কি থাকবে? নিচে সবসময় হরই থাকবে। এখানে হর কি আছে? 3 আছে। এখানে কত হবে? 3 অক্কে 3 যোগ 2, 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? 5 হয়। আমরা 5 সংখ্যাটি লবের স্থানে লিখে দিব। আর হর কি আছে? 3 আছে, আমরা লিখে ফেললাম। তাহলে মিশ্র ভগ্নাংশটি থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। মিশ্র ভগ্নাংশটি কি ছিল? 1/3 আর অপ্রকৃত ভগ্নাংশ হলো 3/5 অংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলো 3/5। এরপর তোমরা 2 নাম্বারটা লক্ষ্য করো, দেখো 3/5 এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 3, আমরা এখানে 3 লিখে দিলাম। পূর্ণ সংখ্যার সাথে হরের কি করতে হবে? গুণ করতে হবে। হর কি আছে? 5 আছে, আমরা 5 লিখে দিলাম। এরপর লব কি করতে হবে? যোগ করতে হবে, 3 সংখ্যাটি যোগ করতে হবে। নিচে আমরা হর দেখতে পাচ্ছি, হর একই সংখ্যা থাকবে, এখানে 5 লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে হিসাব করে ফেলি, 3 5 15, আর 3-এ কত হয়? 16 17 18 হয়। আমরা এখানে 18 লিখে দিলাম, আর নিচে 5 লিখে দিলাম, 5/18। এরপর তোমরা 2 নাম্বারটা লক্ষ্য করো, দেখো এখানে কি বলা আছে? রং করি ও খালি ঘর পূরণ করি 1/3 এখানে পূর্ণ সংখ্যা কয়টি? একটি, হর হচ্ছে 3, লব হচ্ছে 2। যেহেতু মিশ্র ভগ্নাংশে রয়েছে, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কিভাবে হয়? 3 অক্কে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে 3/5 অংশ হবে। 3 আছে কয়টি? একটি, আমরা 3 সংখ্যাটি নিয়ে নিই, 3টি ঘর নিয়ে নিই। এভাবে আমরা 3টি ঘর নিয়ে নিলাম। এরপর আমরা 2টি সংখ্যার জন্য 2টি ঘর নিব, 2টি ঘর রং করে দিলাম। তাহলে কয়টি হলো? 1 2 3 4 5, 5 হলো। আমরা 5 সংখ্যাটা এখানে লিখে দিব।
কোথায় লিখব? এটা কিন্তু লবের স্থানে লিখতে হবে। আর নিচে কি আছে? 3 আছে, আমরা 3 সংখ্যাটি লিখে দিলাম। এরপরেরটা তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে দেওয়া আছে 3 সমস্ত 5-এর 3। 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 5 হচ্ছে হর, 3 হচ্ছে লব। তাহলে 3 সমস্ত 5-এর 3। এখানে 5 কয়টি আছে? 3টি 5 আছে। এখানে দেখো 5-এর ঘর করে আলাদা আলাদা করা আছে। তাহলে 3টি 5, 1টি 5, 2টি 5, 3টি 5 আমরা কিন্তু এই পর্যন্ত নিতে পারি। এরপর কত আছে? 3 আছে, আরও 3টি নিতে পারি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত রং করে দিব। এভাবে আমরা রং করে ফেলব। তাহলে দেখি আমরা কয়টি ঘর রং করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখানে কত হলো? 18 হলো। 18 কি? লব। কিভাবে হলো? আমরা এখানেও একটু হিসাব করে নিই। পূর্ণ সংখ্যার সাথে হরের কি করতে হয়? গুণ করতে হয়। 3, 5, 15। আর লব যোগ করতে হয়। 15 আর 3 কত হবে? 18 হবে। তাহলে কিন্তু আমাদের এই ঘরগুলো রং করার সাথে মিলে গেল। এখানে আমরা 18 লিখে দিলাম, আর নিচে কি হবে? 5 হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে 1 নম্বরে অনুশীলন দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, এই 5টি অঙ্ক আমরা সমাধান করব। 1 নম্বরে আছে 3 সমস্ত 2-এর 1। 3 হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করে লবের সাথে যোগ করে দিতে হবে। 3-এর সাথে আমরা হর গুণ করব, যোগ লব 1, আর নিচে কি হবে? হরই হবে 2। এবার 3 আর 2 গুণ করে 1-এর সাথে যোগ করে ফেলি। 3 দুগুণে 6, আর 1 কত হবে? 7 হবে। তাহলে আমরা 7 লিখে ফেললাম, আর নিচে কত হবে? 2 হবে। আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এরপর 2 নম্বরটা লক্ষ্য করো, দেখো এখানে কি আছে? 2 সমস্ত 6-এর 5। এটাকে আমরা, যেহেতু 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব। 2 গুণন 6 যোগ 5। নিচে কি হবে? হরই হবে। হর কত আছে? 6 আছে। এখন আমরা 6-এর সাথে 2 গুণ করি। 6 দুগুণে 12, আর 5-এ কত হবে? 12 আর 5-এ 17 হবে। এখানে আমরা 17 লিখে ফেলি, আর নিচে কত হবে? 6ই হবে। এরপর তোমরা 3 নাম্বারটা লক্ষ্য করো, দেখো 3 নাম্বারে আছে 4 সমস্ত 9-এর 4। এখানে 4 হচ্ছে পূর্ণ সংখ্যা। 4-এর সাথে 9 গুণ করতে হবে, যোগ এই 4, আর নিচে কি হবে? হর হবে 9। এখন 4-এর সাথে 9 গুণ করে 4 যোগ করব। 4 নং 36, আর 4-এ কত হয়? 40 হয়। আমরা এখানে 40 লিখে ফেলবো, আর নিচে কত আছে? 9 আছে। এরপর 4 নাম্বারটা লক্ষ্য করো, দেখো 3 সমস্ত 8-এর 5। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 3। 3-এর সাথে হর গুণ করতে হবে। 3 গুণন 8 যোগ লব। লবে কত আছে? 5 আছে। আর নিচে কি লিখতে হবে? হরই লিখতে হবে 8। তাহলে 3 আর 8 গুণ করে কত হয়? 3 8 24 যোগ 5। 24-এর সাথে 5 যোগ করলে 29 হয়। আমরা এখানে 29 লিখে ফেলি, আর নিচে কত হবে? 8 হবে। এরপর তোমরা 5 নাম্বারটা লক্ষ্য করো। 5 নাম্বারে কি দেওয়া আছে? 2 সমস্ত 10-এর 7। এখানে পূর্ণ সংখ্যা হলো 2। 2 এর সাথে হর গুণ করব। 2 গুণন 10 যোগ 7, আর নিচে কি হবে? 10 হবে। 2 এর সাথে 10 গুণ করে 7 যোগ করে দিব। 10 দুগুণে 20, 20 আর 7-এ কত হয়? 27 হয়। এখানে 27 লিখে দেব, আর নিচে কত আছে? 10 আছে। আমরা এখানে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।